কেউ যদি এরকমটা করেই থাকে তবে কেন করবে? বিয়ে ভেঙে তার লাভ কি? লাভ লসের বিষয়টা এখনো জানি না, তবে আছে একটা বিষয়, যে কারণে কেউ একজন চাচ্ছে না আপনার সাথে আমার বিয়ে হোক। আপনার কথাই হয়তো ঠিক হতে পারে। যে এমন কাজ করছে সে আমাদের দুজনকেই খুব ভালোভাবেই চিনে জানে। সকাল সকাল মা এসে ঘরে ঢুকে হলুদ একটা খাম আমার মুখের উপর ছুরি মেরে বলল, ছি ছি, তুই এত নিচে নেমে গেছিস? আমার তো ভাবতে লজ্জা হচ্ছে, তোর মতো একটা ছেলে আমার গর্ভে ধারণ করেছিলাম। মা কি বলছো এসব? কিছু তো বুঝতে পারছি না। আবার বলছিস কি করেছিস? দেখ, নিজের চোখেই দেখ তুই কি করেছিস। কিছু বুঝে ওঠার আগেই মা ঘর থেকে বের হয়ে দরজা সজোরে লাগিয়ে দিয়ে চলে গেল। আমি বিছানায় উঠে বসে খামের দিকে তাকালাম। বাংলাদেশ ডাক বিভাগের হলুদ খাম, খামে ডেফিনিটিভ ডাক টিকিট লাগানো, ডাক বিভাগের সিল দেওয়া রেজিস্ট্রিকৃত চিঠি। খামের এক পাশ খোলা। মা নিশ্চয় চিঠিটা পড়েছে। চিঠিতে সম্ভবত এমন কিছু লেখা আছে যা পড়ে ঘৃণার বহিঃপ্রকাশ স্বরূপ মা সিসি করে গেল। খাম থেকে চিঠি বের না করে আমি প্রেরকের ঠিকানায় চোখ দিলাম। প্রেরকের অংশে লেখা, তানিয়া চৌধুরী, ভূঁইয়াবাড়ি, সিংহেশ্বর, ফুলপুর, ময়মনসিংহ। ময়মনসিংহে আমার পরিচিত কেউ থাকে না, পূর্বে ছিল না। চিঠি কে পাঠালো বুঝতে পারছি না। প্রাপকের ঠিকানায় আমার পুরো নাম নির্ভুলভাবে লেখা আছে। বাবার নাম, বাড়ি নাম্বার, রোড নাম্বার সব লেখা আছে। অর্থাৎ চিঠি ভুল ঠিকানায় আসেনি। আমি খাম থেকে চিঠি বের করলাম। চিঠি লেখা হয়েছে নোটপ্যাডের সুন্দর একটি পাতায়। হাতের লেখা যথেষ্ট সুন্দর। চিঠিতে লেখা, প্রিয় মনিম, আশা করছি ভালো আছো। তুমি বলেছিলে কখনো যেন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করি। আমি কখনো যোগাযোগের চেষ্টা করিনি, নিতান্ত বাধ্য হয়ে চিঠিটা পাঠানো। ফোন নাম্বার বদলেছ, তোমার বর্তমান ফোন নম্বর আমার কাছে নেই। একটা বিশেষ খবর পেয়ে লিখতে বসেছি। শুনলাম কিছুদিনের মধ্যে তুমি বিয়ে করছো। বিয়ের চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। পাত্রীর নাম অহনা, বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তুমি পারিবারিকভাবে বিয়ে করছো জানতে পেরে খুব খুশি হয়েছি। নিশ্চয়ই ভাবছো স্ত্রীর মর্যাদা পেতে এত কান্নাকাটি করলাম, তাহলে খুশি হলাম কেন? ভেবে দেখলাম সবার অজান্তে যেভাবে আমাদের বিয়ে হয়েছে, সাধারণ চোখে কেউ তা মেনে নেবে না। সবাই মেনে নিলেও আগের তুমিটাকে আমি আর ফিরে পাবো না। আমি যা পাইনি অন্য কেউ তা পাবে, সেই জন্যই খুশি হয়েছি। তোমার ছেলের বয়স 2.5 বছর হলো। আমি ওর নাম রেখেছি তোকি। চিঠি লেখার মূল উদ্দেশ্য, বিয়ের আগে তুমি আমাকে অবশ্যই মৌখিকভাবে ডিভোর্স দিয়ে যাবে। ফোনে বললেও হবে, ফোন নম্বর আগেরটাই আছে। চিঠি পড়ে হতভম্ব হয়ে গেলাম। এরকম অদ্ভুত চিঠি কে পাঠাতে পারে? কেউ কি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে? তানিয়া নামের মেয়েটা কে? এটা কি তার শব্দনাম? আসল নাম কি হতে পারে? আমি দ্বিতীয় এবং তৃতীয়বার চিঠি পড়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনের রাস্তায় ছাতা মাথায় লোকজন হেঁটে যাচ্ছে। চিঠির শব্দগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুদিন পর অহনার সাথে আমার বিয়ে। বিয়ের কার্ড ইতিমধ্যে ছাপানো হয়ে গেছে। বাবা আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিলি করতে শুরু করেছে। এমন সময় এরকম উদ্ভব চিঠি কে পাঠালো? আমি সূক্ষ্মভাবে পুরো বিষয়ে ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলাম। ময়মনসিংহে আমার পরিচিত কেউ থাকে না। তানিয়া নামের কাউকে আমি চিনি না। সুতরাং তানিয়া নামের কারো চিঠি পাঠানোর কথা না। চিঠিটা নিশ্চয় অন্য কেউ পাঠিয়েছে, যে আমাদের সম্পর্কে খুব ভালোভাবে জানে। কিন্তু কে? বন্ধুদের মধ্যে কেউ কি হতে পারে? সম্প্রতি আমরা বাড়ি বদলে নতুন বাড়িতে উঠেছি। বন্ধুরা ছাড়া নতুন বাড়ির নাম্বার, রোড নাম্বার, বাবার পুরো নাম, আমার পুরো নাম কেউ জানে না। আত্মীয় স্বজনরাও যদি বাবা এবং আমার পুরো নাম জানে, তবে নতুন বাড়িতে তারা এখনো আসেনি। সুতরাং বাড়ির নাম্বার তাদের জানার কথা না। বাড়ি বদলাবার সময় বন্ধুরা এসেছিল বলেই ওরা বাড়ির নতুন ঠিকানা জানে। আমি মোটামুটি নিশ্চিত হলাম চিঠিটা বন্ধুদের মধ্যে কেউ একজন আমাকে ভরকে দেওয়ার জন্য নেহায়েত দুষ্টুমি করে পাঠিয়েছে। শব্দনাম হিসেবে তানিয়া চৌধুরী ব্যবহার করেছে। কাজটা বন্ধুদের মধ্যে যেই করেছে একদম ঠিক করেনি। ফাজলেমোর একটা ন্যূনতম সীমা থাকা দরকার।
মা সচরাচর আমার কোনো কিছুতে হাত দেয় না। আজ হঠাৎ কি মনে করে চিঠি খুললো কে জানে। মা নিশ্চয়ই ভেবে বসে আছে তার ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে। সেই ঘরে আমার একটা বাচ্চা ছেলেও আছে। ছেলের নাম ত্বকি। বারান্দা থেকে ঘরে ঢুকে অফিস যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে ডাইনিং এ চলে গেলাম। মা গুমরা মুখে ডাইনিং এ বসে আছে। আমি চেয়ারটা নিয়ে বসলাম। এতে তার কোনো ভাবান্তর হলো না। সে এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মা, চিঠিটা কে পাঠিয়েছে তাকে আমি চিনি না। তুমি বিশ্বাস করো মা, তোমার ছেলে এমন কাজ করতেই পারে না। মা কিছু না বলে চুপসানো মুখে বসে রইল। তার চোখে মুখে তীব্র দ্বিধাদ্বন্দ্বের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। আমি মার চোখে চোখ রেখে আবারও বললাম, দেখো মা, তানিয়া নামের কাউকে আমি চিনি না। এসব তো দূরের কথা। মা গম্ভীর গলায় বলল, পরিচয় না থাকলে সেই মেয়ে এরকম চিঠি পাঠালো কেন? নাম ঠিকানা জানলো কি করে? আমার মনে হচ্ছে এসব আমার কোনো বন্ধুর কাজ। নিছক ফাজলামো করে চিঠিটা পাঠিয়েছে। ফাজলামো করে এমন চিঠি কেউ পাঠায়? ভাগ্যিস কি মনে করে খাম খুলে চিঠিটা পড়েছিলাম, নইলে তো জানতামই না আমার ছেলে। ছি ছি। তুমি আমার কথা বিশ্বাস না করে সাধারণ একটা চিঠির কথা বিশ্বাস করলে? চিঠি তো যে কেউই পাঠাতে পারে। ঠিকানা জোগাড় করা কি এমন কোনো কঠিন ব্যাপার? তাহলে তুই প্রমাণ করে দে যে চিঠি পাঠিয়েছে, তাকে ধরে নিয়ে আয়, এরপর বুঝবো এসব তুই করিসনি। মা ডাইনিং থেকে উঠে নিজের ঘরে চলে গেল নাস্তা না করেই। আমি বাসা থেকে বের হলাম। মনটা খুব খারাপ হয়ে আছে। ফাজলামো করার এত এত বিষয় থাকতে বন্ধুরা স্পর্শকাতর একটা বিষয় নিয়ে ফাজলামো করেছে। এহেন ফাজলামো করা কি উচিত? অফিস থেকে বাড়ি ফেরার সময় মনিরের চায়ের দোকানে হয়ে আসতে হবে। বন্ধুদের সবাইকে ওখানেই পাওয়া যাবে। অফিসে কাজের চাপ অত্যধিক। বিয়ের জন্য আগাম ছুটি নিয়ে রেখেছি। সবকিছু গুছিয়ে নেওয়ার প্রয়োজন। আমি রাকিবকে ডাকলাম। রাকিব, এক কাপ কফি দাও তো। ঠিক আছে স্যার, নিয়ে আসছি। রাকিবকে এক কাপ কফি দিতে বলে আমি ডেস্কে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে অফিসের সহকর্মী ফিরোজ ভাই আমার ডেস্কে উকি মেরে বললেন, মনেম ভাই, শুনলাম বিয়ের জন্য নাকি অগ্রিম ছুটি নিয়েছেন। আমি বললাম, হ্যাঁ, লম্বা ছুটি নিয়েছি। ফিরোজ ভাই উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তা পাত্রীর বৃত্তান্ত কি? মেয়ের নাম কি? মেয়ের নাম হলো অহনা। বাহ, ভারী মিষ্টি নাম তো। দেখতেও নিশ্চয়ই খুব মিষ্টি। তো ভাবি কি করেন? পড়াশোনা নাকি অন্য কিছু? মেয়ে মাস্টার্স শেষ করেছে। আপাতত কিছু করছে না। বয়স তো মনে হচ্ছে কাছাকাছি। হ্যাঁ, বলতে পারেন আমরা সমবয়সী। আগে থেকে জানাশোনা নাকি ভাই? আরে না ভাই, মেয়েটিকে আগে কখনো দেখিনি। ও আচ্ছা মনেম ভাই, এই ব্যাপারে পরে অন্য কোনো সময় চা খেতে খেতে গল্প করব। অনেক কাজ জমা পড়ে আছে। এখন তাহলে আসি। ওকে ফিরোজ ভাই, আসেন। ফিরোজ ভাই চলে যেতেই রাকিব মগ ভর্তি কফি টেবিলে রেখে হাসি মুখে জিজ্ঞাসা করলো, ভাইয়া আর কিছু লাগবে? আমি বললাম, আর কিছু লাগবে না, তুমি বসো, তোমার সাথে কথা আছে। স্যার, আমার সাথে আপনার কথা? কি কথা স্যার, বলেন। রাকিব আমার পাশের চেয়ারে এসে বসলো। অফিসের সবাইকে রাকিব স্যার বলে ডাকে। আমাকেও স্যার বলে ডাকতো, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগতো না। তাই আমি ওকে বলেছি আমাকে ও যেন ভাইয়া বলে ডাকে। কি সুন্দর ফর্সা ঝকঝকে চেহারা, চোখে ধ্রুব মায়া, মুখে সবসময় মিষ্টি একটা হাসির প্রলেপ লেগে থাকে। রাকিব যাই পরিধান করে তাতেই ওকে সুন্দর লাগে। ছেলেটাকে পিয়ন পদে ঠিক মানায় না। এরকম ছেলের বাংলা চলচ্চিত্রে অভিনয় করা উচিত। রাকিবের আরেকটা বিষয় হচ্ছে ওর বুদ্ধি অসাধারণ। পড়াশোনা করছে ডিগ্রিতে, পাশাপাশি অফিসে চাকরি করছে। এতটুকুন একটা ছেলে পুরো সংসারের ভার মাথায় নিয়েছে। কফির কাপে চুমুক দিতে দিতে আমি রাকিবকে জিজ্ঞাসা করলাম, দিনকাল কেমন যাচ্ছে রাকিব? ভালো তো? তোমার লেখাপড়া কেমন চলছে? জি ভাইয়া, ভালো। পড়াশোনাও ঠিকঠাক চলছে ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। রাকিব, শুনেছ না সামনে আমার বিয়ে? জি ভাইয়া, শুনেছি। তুমি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবে। আচ্ছা ভাইয়া, আসবো। আমি পকেট থেকে 2000 টাকা বের করে রাকিবের পকেটে ঢুকিয়ে দিয়ে বললাম, নাও, টাকাটা রাখো। এটা দিয়ে নতুন জামা কাপড় কিনবে, কেমন? রাকিব লজ্জা পেয়ে বলল, ভাইয়া, আমার তো কাপড় আছে। তাতে কি হয়েছে, আরো কিনবে। রাকিব আর কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। ঠিক আছে রাকিব, এখন তুমি যেতে পারো।
অফিস শেষে মনিরের চায়ের দোকান পর্যন্ত আসতে আসতে সন্ধ্যা 7:30 বেজে গেল। বন্ধুদের মধ্যে রবিন বাদে ফয়সাল, রাফি, সুজন সবাই আছে। রবিন না থাকার কারণ হচ্ছে খালুকে নিয়ে ও চিকিৎসার জন্য হায়দ্রাবাদে গেছে। সবাই ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত। আমি ওদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, দোস্ত, তোরা এবার সত্য করে বলতো চিঠিটা কে পাঠিয়েছিস? ফয়সাল উল্টো জিজ্ঞেস করলো। কিসের চিঠি দোস্ত? আমি চিঠির ব্যাপারে খুলে বলার পর সুজন বলল, তোর সাথে আমরা এইসব কেন করব বল? দেখ, আমাদের নতুন বাসার ঠিকানা তো তোরা ছাড়া তেমন কেউ জানে না। সত্যি করে বল, কে পাঠিয়েছিস? ফয়সাল বলল, তুই কি আমাদেরকে সন্দেহ করছিস? দেখ দোস্ত, আমি খুব চিন্তায় আছি। যদি করে থাকিস তাহলে বলে দে। বাসায় এ নিয়ে মা খুব রেগে আছে। এবার রাফি বলল, দেখ মনেম, আমাদের মধ্যে কেউ যদি করতো তাহলে অনেক আগেই বলে দিত। আমরা এমন চিঠি তোর কাছে কেন পাঠাবো বলতো? এতে আমাদের লাভটা কি? এরপরও যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমাদের সাথে মেশা বন্ধ করে দে। তাও আমাদেরকে অবিশ্বাস করিস না। আমি বাসায় ফিরে আসলাম একরাশ চিন্তা নিয়ে। একবার মনে হচ্ছে বন্ধুরা মিথ্যে বলছে, আবার মনে হচ্ছে ওরা মিথ্যে কেন বলবে। শ্রেয়ার কথা মনে পড়ছে। কলেজে পড়তে শ্রেয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। কলেজ জীবন শেষ হবার আগেই ওর বিয়ে হয়ে গেছে। ওর জামাই ওকে কানাডায় নিয়ে গেছে। সেও বহু বছর আগের কথা। শ্রেয়া কি এরকম করবে? কেন করবে? আমাদের সম্পর্কটা ও নিজেই ভেঙে দিয়েছিল। সুতরাং শ্রেয়া এমনটা করছে ভাবা একেবারেই যুক্তিহীন। কেউ একজন নিশ্চয়ই নিজেকে আড়াল রেখে মজা করছে। এসব নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করে কি লাভ? সময় হলে এমনিতেই নিজে থেকে বলে দিবে। সপ্তাহ খানেক চলে গেল। গতকাল খালাতো মামাতো ভাই বোনেরা আমাদের বাসায় চলে এসেছে। সকাল সকাল একসাথে বিয়ের কেনাকাটা করতে যাব। আমি জামা কাপড় বদলে প্রস্তুত হচ্ছি। এমন সময় ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে। ফোন ধরতেই অপর পাশ থেকে কেউ একজন জিজ্ঞাসা করলো, হ্যালো, আপনি কি মনেম বলছেন? আমি বললাম, হ্যাঁ বলুন, আমিই মুনিম। স্যার, আপনার একটা পার্সেল আছে। আমি আপনাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি, একটু আসুন। আচ্ছা, আসছি। কোরিয়ার থেকে 22 কি 23 বছরের একটা ছেলে এসেছে। আমাকে দেখে সে জিজ্ঞাসা করলো, স্যার, আপনিই তাহলে মনেম? আমি বললাম, হ্যাঁ। দেখি কি এসেছে। একটা ছোট প্যাকেট আর রিসিপ্ট পেপার এগিয়ে দিয়ে সে আমাকে বলল, স্যার, একটা স্বাক্ষর করে দিন। আমি স্বাক্ষর করে প্যাকেট নিয়ে চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। পার্সেল পাঠিয়েছে তানিয়া নামের মেয়েটি। আমি দ্রুত প্যাকেট খুললাম। প্যাকেট খুলতেই ভেতরে একটা চিঠি আর একটা এনভেলাপ পেলাম। চিঠিতে লেখা, তুমি কি সব কিছু ভুলে গেছো? অনেক দিন আগের কথা, ভুলে যেতেই পারো। তোমার আমার বেশ কিছু স্পর্শকাতর ছবি আমার কাছে খুব যত্ন করে রাখা আছে। অতি শীঘ্রই তুমি যদি আমাকে ডিভোর্স না দাও তাহলে ছবিগুলো তোমার হবু শ্বশুর বাড়িতে পাঠানো হবে। আর ইনভেলপে তোকির কিছু ছবি দিলাম। তোকি ঠিক তোমার মতো দেখতে। আমি এনভেলাপ খুললাম। এনভেলাপে পাঠানো হয়েছে সুন্দর একটা বাচ্চা ছেলের 10টা ছবি। ছবিগুলো বিভিন্ন বয়সের। চিঠি আর ছবিগুলো ড্রয়ারে লুকিয়ে রেখে কুরিয়ারের প্রেরক অংশে যেই ফোন নাম্বার দেওয়া আছে তাতে ফোন করলাম, কিন্তু ফোন নাম্বার বন্ধ। ইতিমধ্যে খালাতো মামাতো ভাই বোনেরা আমার ঘরের দরজা ধাক্কাতে শুরু করেছে। আমি দ্রুত নাম্বারটা ফোনে সেভ করে প্রস্তুত হয়ে ওদের সাথে কেনাকাটা করতে চলে গেলাম। আমার সাথে কেনাকাটা করতে এসেছে 2 খালাতো বোন, 2 দুলাভাই, মা আর 1 মামাতো ভাই। আমরা মার্কেটের দোকানে দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করছি। দুলাভাইরা নানা রকম রসিকতা করতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে আমার জন্য শেরওয়ানি, পাগড়ি, জুতো, ওহানার জন্য শাড়ি, কসমেটিক্স কিনে আমরা একটা রেস্তোরাঁর দুপুরের খাবার খেতে ঢুকলাম। বর্তমানে আমরা ঢাকাতে থাকলেও আমার শৈশব কৈশোর জীবন কেটেছে চট্টগ্রামে। স্কুল জীবন পর্যন্ত আমি বড় হয়েছি চট্টগ্রামের চন্দ্রঘোনায়। চন্দ্রঘোনার জায়গা জমি সবকিছু বিক্রি করে আমরা স্থায়ীভাবে ঢাকায় চলে আসলেও জায়গাটার প্রতি মায়া আমার এক বিন্দু কমেনি। ছেলেবেলার বন্ধুদের খুব মনে পড়ে। ফোন ফেসবুকে যোগাযোগ থাকলেও দেখা সাক্ষাৎ নেই অনেকদিন। তাছাড়া বন্ধুদের ফোন করে বিয়ের দাওয়াত দেওয়াটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। ইচ্ছা করছে নিজে সশরীরে একটা দিনের জন্য গিয়ে সবাইকে দাওয়াত করে আসতে।
বিয়ের অনুষ্ঠানের সব থেকে বড় ভাগিদার তো বন্ধুরাই, কিন্তু তানিয়া চৌধুরীর নামে আসা চিঠি, কোরিয়ার আমাকে বেশ ভাবাচ্ছে। যদিও ব্যাপারটাকে ফাজলামির বাইরে অন্য কিছু আমি এখনো ভাবছি না, তারপরও চিন্তা হচ্ছে ফাজলামি হোক অথবা যাই হোক, যদি চন্দ্রকোনা যেতেই বাসার ফের কুরিয়ার অথবা চিঠি আসে, কেনাকাটা করতে গিয়ে সারাদিন চন্দ্রঘোনা যাব কি যাব না এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত কেনাকাটা শেষে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে এসে বাবাকে বললাম, বাবা আমি চট্টগ্রাম যাব। কেন এ সময় আবার চট্টগ্রাম কেন যাবি? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি বাবাকে বললাম, বাবা বাড়িতে অনেক কাজ থাকলেও তো আমার কোনো কাজ নেই, তাই ভাবছিলাম চট্টগ্রাম গিয়ে আমার ছোটবেলার সব বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে আসব। ঠিক আছে যা, তবে একদিনের বেশি থাকবি না। আর শোন, যাবার সময় খুব সাবধানে যাবি, রাস্তাঘাট দেখে চলবি। বর্তমানে দেশের যে অবস্থা, প্রতিদিনই একটা না তো একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, আমি তোমার কথাগুলো মেনে রাখবো, আর আগামী পরশুই বাড়িতে চলে আসব। তুমি কোনো চিন্তা করবে না। আমি চট্টগ্রামে চন্দ্রঘোনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে আজই বাড়ি ফিরেছি। বিয়ের বাকি ১.৫ সপ্তাহ। বাবা আত্মীয় স্বজনদের দাওয়াত করে বাড়ি ফিরছেন। তিনি এখন ডেকোরেটর বাবরচি নিয়ে ব্যস্ত। লাইটিং এর কাজ বেশ আগে থেকেই করা হয়েছে। বিকেলবেলা লাইটিং এর লোকজন এসে লাইট লাগাতে শুরু করেছে। আব্বা নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকি করছেন। আমি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি। হঠাৎ অহনার বাবা আমাকে ফোন করে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বেশি ভালো নেই, তুমি এই মুহূর্তে আমাদের বাসায় আসো তো, খুব জরুরি দরকার আছে, ফোনে বলা যাবে না। ঠিক আছে আঙ্কেল, আমি এখনই আসছি। আমি এক মুহূর্ত দেরি না করে অহনাদের বাড়িতে চলে গেলাম। অহনার মা এসে দরজা খুলে চোখ গরম করে আমার দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেলেন। অহনার বাবা সোফায় বসেছিলেন। আমি দরজা দিয়ে ঢুকতেই তিনি আমাকে দেখে বললেন। এই বিয়ে ক্যান্সেল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, তার মানে? আঙ্কেল আপনি এসব কি বলছেন? নেকা মানে বুঝো না? অহনার বাবা সোফা থেকে উঠে একটা ইনভেলাপ আমার দিকে ছুঁড়ে মেরে বললেন, এই নাও, বাসায় গিয়ে দেখো, লম্পট কোথাকার। অহনাদের বাড়ি থেকে বের হয়ে আমি হাঁটতে শুরু করলাম। আমার সারা শরীর ঘেমে গেছে, প্রচন্ড উৎকণ্ঠা কাজ করছে। ইচ্ছা করছে এই মুহূর্তে অহনার বাবার ছুঁড়ে দেওয়া এনভেলাপ খুলে ভেতরে কি আছে দেখি, কিন্তু সাহস হচ্ছে না। চারদিক অন্ধকার হয়ে গেছে। আমার পাশ দিয়ে বেল বাজাতে বাজাতে ছুটে যাচ্ছে একের পর এক রিক্সা। হাঁটতে হাঁটতে আমি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। আমি নিশ্চিত তানিয়া নামের মেয়েটা বড় ধরনের কোনো গন্ডগোল পাকিয়েছে। চিঠিতে বিশ্রী প্রকৃতির ছবি অহনাদের বাসায় পাঠানোর ইঙ্গিত সে আমাকে দিয়েছিল। সেরকম কিছুই কি পাঠিয়েছে? কি চাই সে? কেন এরকম করছে? সে চাচ্ছে অহনার সাথে আমার বিয়েটা ভেঙে যাক, কিন্তু কেন? নিজেকে লুকিয়ে রাখার কি মানে আছে? ভেবেছিলাম এক কাপ চা খাবো, কিন্তু খেতে পারলাম না। ভীষণ অস্থির লাগছে, মাথার ভেতরটা টনটন করছে, সবকিছু এলোমেলো লাগছে। আমি দোকান থেকে বের হয়ে দ্রুত বাড়ি ফিরলাম। বাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় বাবার সাথে দেখা হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বাবা জিজ্ঞেস করলেন, কিরে মুনেম, কি হয়েছে? মুখটা এমন কালো করে রেখেছিস কেন? আমি স্বাভাবিক গলায় বললাম, বাবা অনেক দূর পথ জার্নি করে এসেছে তো, তাই ক্লান্ত লাগছে খুব। কেন, কিছু বলবে? না মানে, বিআই সাহেব ফোন ধরছেন না কেন? কতবার ফোন করলাম, ফোন ধরছেই না। বাবার কথা শুনে আমার বুকের ভেতরটা ধরপড় করে উঠল। একবার ইচ্ছে করলো বাবাকে সব খুলে বলি। এই ঝামেলা আর সহ্য হচ্ছে না, কিন্তু সাহস হলো না। নিজেকে সামলে নিয়ে আমি বললাম, উনি ব্যস্ত আছেন বোধ হয়, পরে ফোন দিও। মাও এই কয়দিন মোটামুটি স্বাভাবিক হয়েছে, তবে আমার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। আমি চুপচাপ আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে এনভেলাপ খুললাম। এনভেলাপ থেকে প্রথমেই কতগুলো ছবি বের হলো। ছবি থেকে আমার চোখ দুটো কপালে উঠে যাবার উপক্রম হলো। প্রত্যেকটা ছবিতে আমি এবং আমার সাথে একটা মেয়ে। ছবিগুলো অশ্লীলতায় চরম সীমায় অতিক্রম করেছে। কারো গায়ে কোনো জামা কাপড় নেই। প্রত্যেকটা ছবিতে আমাকে স্পষ্টভাবে বোঝা গেলেও মেয়েটার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। তার মুখমণ্ডল খোলা করে দেওয়া হয়েছে। ফটোশপ অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। দেখে বোঝার উপায় নেই এসব আসল ছবি নাকি নকল ছবি। আমি ছবি রেখে
চিঠি বের করলাম। চিঠিতে লেখা আছে, প্রিয় অহনা, আশা করছি ভালো আছো। কিছুদিনের মধ্যে মনিমের সাথে তোমার বিয়ে। ভাবছো আমি কে, কেন তোমাকে এইসব ছবি পাঠালাম? সরাসরি বলছি, মনিমের সাথে আমার বিয়ে হয়েছিল 2017 সালের 22শে ফেব্রুয়ারি। আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই, কোনো সাক্ষীও নেই। মৌখিকভাবে বিয়ে করেছিলাম আমরা। কথা ছিল পরবর্তীতে পারিবারিকভাবে আমাদের বিয়ে হবে, কিন্তু পরবর্তীতে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেল। ও আর আমার সাথে দেখা করেনি, কোনো রকম যোগাযোগ করেনি। এর মধ্যেই তোমার সাথে মনিমের বিয়ে ঠিক হয়েছে। সুমনের সাথে দীর্ঘ 1 বছর প্রেম করে সুমনকে বাদ দিয়ে তুমি মনিমকে বিয়ে করছো। কয়দিন পরই তোমাদের বিয়ে। এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে তোমার সাথে বিয়ে হবার আগে আমাকে অবশ্যই মনিমের ডিভোর্স করতে হবে। তুমি নিশ্চয়ই ভাবছো এসব মনিমকে না বলে তোমাকে বলছি কেন। ওকে আমি বলেছি, ও কোনো স্টেপ নেয়নি। তোমাদের কাছে হয়তো এইসব কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। ছবিগুলো পাঠানোর জন্য দুঃখিত, একান্ত বাধ্য হয়ে ছবিগুলো পাঠিয়েছি। আশা করছি মনিমকে বিয়ের আগে আমাকে ডিভোর্স করে যেতে বলবে। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। চিঠি পড়া শেষ করে আমি সাথে সাথে অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরল না। পরপর 2 বার লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। আমি বারান্দায় গিয়ে বসলাম। বাড়ির চারপাশে লাইটিং এর কাজ শেষ হয়েছে। বাতিগুলো জ্বালিয়ে রাখা হয়েছে। রং বেরঙের ছোট ছোট বাতিগুলো জ্বলজ্বল করছে। একবার জ্বলছে, একবার নিভছে। মনে হচ্ছে যে এসব ঘটনা ঘটাচ্ছে সে শুধু আমারই পরিচিত নয়, অহনারও পরিচিত। অহনার সাথে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা প্রয়োজন। আমি পরপর কয়েকবার অহনাকে ফোন করলাম, কিন্তু এখনো ফোন বন্ধ। মাথায় কাজ করছে না। আমি একটা সিগারেট ধরিয়ে চুপচাপ বারান্দায় বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমি বারান্দা থেকে উঠে বাড়ির নিচে চলে গেলাম। বাড়ির গেটের সামনে যেতেই ফিরোজ ভাই ফোন করলেন। আমি ফোন ধরলাম। ফিরোজ ভাই জিজ্ঞাসা করলেন, মুনিম ভাই, আপনি কোথায় আছেন? হ্যাঁ ফিরোজ ভাই, আমি তো বাসায়। কেন ভাই, কিছু বলবেন? আমি আপনাদের এলাকাতে এসেছি, সেজন্য আপনার কাছে ফোন করলাম। আপনি ফ্রি আছেন নাকি? জি ভাই, আমি ফিরে আছি। আপনি কোথায় আছেন? আমি ধূপখোলা মাঠটা আছে না, সেই মাঠে বসে আছি। আসবেন নাকি? আপনি একটু বসুন, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। আমাদের বাসা থেকে ধূপখোলা মাঠ 4-5 মিনিটের পায়ে হাঁটা পথ। আমি ফোন রেখে হাঁটতে শুরু করলাম। এর মধ্যে বেশ কয়েকবার অহনাকে ফোন করলাম। অহনা এখনো ফোন বন্ধ করে রেখেছে। ফিরোজ ভাই মাঠে ফুচকার দোকানে বসে আছেন। আমি গিয়ে ফিরোজ ভাইয়ের পাশে বসলাম। তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা মুনিম ভাই, কেমন আছেন? আমি ভাবছি উদ্ভব এসব কর্মকাণ্ড সম্পর্কে ফিরোজ ভাইকে কিছু বলবো কিনা। ওনাকে বলা যায়। মানুষ হিসেবে ওনাকে আমার কখনো খারাপ লাগেনি। তাছাড়া ওনার সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। ফিরোজ ভাই আবারও জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মুনিম ভাই, কি নিয়ে এত চিন্তা করছেন? কথা বলছেন না কেন? না ভাই, তেমন কিছু না। ফিরোজ ভাই হাসতে হাসতে বললেন, বিয়ের ব্যাপার চিন্তা না হয়ে উপায় আছে? তা ভাই, ফুচকা খান। আমি স্বার্থপরের মতো একা একা 1 প্লেট খেয়ে ফেলছি। ফুচকা খাবো না ভাই, চলুন চা খাই। ফুচকার দোকান থেকে উঠে 2 কাপ চা খেয়ে আমরা মাঠের উত্তর দিকে গিয়ে বসলাম। চারদিকে গুমট অন্ধকার। এর মধ্যে কোথা থেকে যেন গাঁজার গন্ধ আসছে। বিশ্রী অবস্থা। ফিরোজ ভাই বিরক্ত গলায় বললেন, কোথাও বসে শান্তি নাই ভাই, কোন হালাই যেন গাঁজা ফুঁকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই মাঠের এটাই একটা সমস্যা। চলুন দক্ষিণ দিকে গিয়ে বসি। তাই চলেন, এখানে বসা যাবে না। হাঁটতে হাঁটতে ফিরোজ ভাই জিজ্ঞাসা করলেন, সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট? হ্যাঁ ভাই, মোটামুটি কমপ্লিট। মাঠের দক্ষিণ দিকে গিয়ে বসে ফিরোজ ভাই একটা সিগারেট ধরিয়ে সিগারেটের প্যাকেট আর লাইটার আমার দিকে এগিয়ে দিলেন। আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, ফিরোজ ভাই, আমি একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছি। ফিরোজ ভাই চিন্তিত মুখে বললেন, আপনার আবার কি সমস্যা? ভাই কি যেন চাচ্ছে অহনার সাথে আমার বিয়েটা ভেঙে যাক। বিশ্রী ধরনের কর্মকাণ্ড করছে। কেন, একটু খুলে বলুন। তানিয়া নামের একজন আমাকে চিঠি পাঠিয়েছে বাসার ঠিকানায়। চিঠিতে লিখেছে তার সাথে নাকি আমার বিয়ে হয়েছে। সেই ঘরে আমার 2.5 বছরের একটা ছেলেও আছে। ছেলের ছবি পর্যন্ত পাঠিয়েছে। ফিরোজ ভাই আমার কথা শুনে অট্ট হাসি দিয়ে বললেন,
কেউ হয়তো আপনার সাথে ফাজলামি করছে। হ্যাঁ ফিরোজ ভাই, প্রথমে আমিও ভেবেছিলাম বন্ধুদের মধ্যে কেউ ফাজলামি করেছে, কিন্তু ভাই এটা ফাজলামি না, সে অহানাদের বাসাতেও পার্সেল পাঠিয়েছে। আচ্ছা বলেন কি? কি পাঠিয়েছে জানেন? কি পাঠিয়েছিলি? আমার সাথে এক মেয়ের স্পর্শকাতর অনেকগুলো ছবি, সাথে একটা চিঠি, আর ছবিগুলো এমনভাবে এডিট করেছে দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল ছবি না। সর্বনাশ, কি বলছেন আপনি? সে বলছে তার সাথে নাকি আমার বিয়ে হয়েছে, আমি অহনাকে বিয়ে করার আগে যেন ওই মেয়েটিকে ডিভোর্স দিই, কিন্তু মেয়েটি তার সাথে যোগাযোগ করার কোনো উপায় রাখেনি। সে যেই ফোন নাম্বারটা দিয়েছে সেটাও বন্ধ, আর যেই ঠিকানা দিয়েছে সেই ঠিকানাটাও ভুল। মুনিম ভাই, এই ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দেন তো, আমি খোঁজ নিয়ে দেখি। আমি ফিরোজ ভাইকে ফোন নাম্বার আর ঠিকানা লিখে দিয়ে বললাম, ফিরোজ ভাই, বিয়ের মাত্র কয়েকদিন বাকি, কিন্তু আজ বিকেলে অহানার বাবা তাদের বাসায় ডেকে আমাকে বলে দিয়েছেন বিয়ে ক্যান্সেল। এখন বুঝতে পারছেন ব্যাপারটা কত দূর গড়িয়েছে? ফিরোজ ভাই অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছেন আপনি? এটা কি কোনো তামাশা? কিছু বুঝতে পারছি না, কি করব বলুন তো, আমার মাথায় কোনো কাজ করছে না। আপনি শ্বশুরবাড়িতে কথা বলুন, পুরো ব্যাপারটা বুঝিয়ে বলুন। সেই চেষ্টাও করেছিলাম, অহনা ফোন বন্ধ করে রেখেছে। আপনি অহনার সাথে দেখা করুন, দেখা করে বুঝিয়ে বলুন। এখন এই চেষ্টাই করতে হবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আপনি কোনো টেনশন করবেন না, তানিয়া নামের মেয়েটাকে আমি 1 ঘন্টার ভেতরে খুঁজে বের করব। ঘণ্টাখানেক পর ফিরোজ ভাই তানিয়াকে খুঁজে বের করবেন বলে আমাকে আশ্বস্ত করে চলে গেলেন। আমি বাড়ি ফিরলাম রাত 10:30টায়। অহনার সাথে কথা বলা খুব খুব প্রয়োজন, কিন্তু সে ফোন বন্ধ করে রেখেছে। অহনার সব থেকে কাছের বান্ধবীর নাম দীপা, তার কাছে আমি ফেসবুক যুক্ত আছি। বেশ কিছুদিন আগে মেসেঞ্জারে উনি ওনার ফোন নাম্বার দিয়ে আমাকে বলেছিল প্রয়োজন হলে আমি যেন ফোন করি। আমি চ্যাট বক্স ঘেটে ঘেটে ফোন নাম্বার বের করে দীপাকে ফোন করলাম। রিং বাজতেই দীপা ফোন ধরে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? এতদিন পর ফোন করলেন যে? আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কি চিনতে পেরেছেন? ওমা, চিনবো না কেন, আপনি তো মোনেম ভাইয়া। তা কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, আপনাকে একটা সমস্যায় পড়ে ফোন করেছি। সমস্যা? কিরকম সমস্যা? আপনার বান্ধবী অহনা আছে না? আমার কথা শেষ হওয়ার আগেই দীপা বলল, হ্যাঁ, আমার বান্ধবী অহনা। আচ্ছা বলুন, কি হয়েছে ওর? অহনার সাথে আমার কথা বলা খুব দরকার, কিন্তু সে ফোন বন্ধ করে রেখেছে। ছোটখাটো একটা ঝামেলা হয়েছে, একটু কষ্ট করে অহনাকে ফোনটা অন করতে বলবেন প্লিজ। ও আচ্ছা, এক্ষুনি বলছি। কি সমস্যা হয়েছে ভাইয়া, আমাকে বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, আপনাকে বলার জন্যই আমি আপনাকে ফোন করেছিলাম। আমি দীপাকে পুরো ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে দীপা বলল, কি এমন করবে? আপনার কোনো বান্ধবী নয় তো যে আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করে? আমার ছেলে বন্ধু ছাড়া কোনো মেয়ে বন্ধু নেই। তাহলে তো সমস্যা। আচ্ছা, অহনাকে আমি এক্ষুনি বলছি আপনাকে ফোন করতে। তাহলে এখন ফোন রাখছি ভাইয়া। রাত 11:30 বাজে। ফোনটা রেখে আমি ছাদে বসে বসে ভাবছি, মাথাটা এলোমেলো হয়ে আছে। এখনো হয়তো বাবার সাথে অহনার বাবার কথা হয়নি। বাবা মা যদি এই ঘটনাটা জানতে পারে তাহলে কি অবস্থা হবে? আমি আর কিছু ভাবতে পারছি না। ছাদে বসে থাকতে থাকতে রাত 12টা পেরিয়ে গেল। মনে হচ্ছে অহনা আর ফোন করবে না। আমি আরো একবার চেষ্টা করলাম, কিন্তু ফোন বন্ধ। বেশ কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম অহনা ফোন করছে। আমি ফোন ধরতেই অহনা গম্ভীর গলায় বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি বললাম, আপনার কি বিশ্বাস হয় আমার সাথে কারো এরকম সম্পর্ক থাকতে পারে? অহনা চাপায় গলায় বলল, বিশ্বাস না হওয়ার কি আছে? আপনি কি ছবিগুলোর জন্য কথাটা বলছেন? আপনাদের পুরুষদের দিয়ে হয় না, এমন কিছু পৃথিবীতে নেই। ছবিগুলো এডিট করা। বিশ্বাস করুন, এরকম সম্পর্ক তো দূরের কথা, তানিয়া নামের কাউকে আমি চিনিও না। সম্পর্ক না থাকলে সে এরকম কথা বলবে কেন? কি বিশ্রী ছবি পাঠিয়েছে! ছি, চিঠিটা আপনি পড়েছেন? আমার এত দরকার নেই। দেখুন, যে এসব করছে সে কিন্তু আপনার সম্পর্কেও খুব ভালোভাবে জানে। চিঠিতে সে সুমনের কথা বলেছে, সে চাচ্ছে না আমাদের বিয়েটা হোক। তো আমার কি করার আছে? সুমন কি কোনোভাবে এসবের সাথে জড়িত? সুমন কেন এসব করবে?
বিয়ে করে দিব্যি সুখে সংসার করছে। আর ওর সাথে আমার কখনোই গা ছাড়া সম্পর্ক ছিল না, সেটা আমি আপনাকে আগেই বলেছি। আমাদের মিউচুয়ালি ব্রেকআপ হয়েছে। আপনি কাল আমার সাথে একটু দেখা করবেন প্লিজ? আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আমি বললাম, দেখুন, আমার আপনার সহযোগিতা খুবই প্রয়োজন। বিয়ে না হয় আমাকে আপনি নাই করলেন, কিন্তু যেই কলঙ্কের দাগ আমার উপর পড়েছে তা থেকে আমাকে মুক্ত হতে দিন, নইলে বাকিটা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবো না। প্লিজ অহনা, আমার কথাটা একবার ভেবে দেখুন প্লিজ, আপনি আর না করবেন না। অহনা আমার কথা শুনে একটু নরম হলো। সে বলল, ঠিক আছে, কাল দুপুরের দিকে আমি জিগাতলা যাব। আপনি বিকেল 4:30টায় দিকে ব্যাচেলর পয়েন্টে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অহনা। অহনার সাথে কথা বলে চিন্তার ভাব একটু কমছে। এত চিন্তার মধ্যেও আমি ভাবছি আগামীকাল কি পরে যাব, নীল পাঞ্জাবির সাথে অ্যাশ কালার জিন্স নাকি সাদা ফতুয়ার সাথে কালো জিন্স। আকাশে মেঘ জমেছে, বিষণ্ণ মেঘেরা গুরুম গুরুম শব্দে আর্তনাদ করছে, কিন্তু বৃষ্টি নামছে না। রাত 1টা পর্যন্ত ছাদে কাটিয়ে আমি ঘরে ফিরে এসে বাতি নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজকে রাত যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। অপেক্ষার রাত, মনে হচ্ছে 1000 বছর পেরিয়ে যাচ্ছে। অবশেষে সকাল হলো। রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। সকাল থেকে সাজগোজ চলছে, একটা পড়ছি আর একটা খুলছি। এমনি করেই দুপুর হয়ে গেছে। দুপুরের কড়া রোদে সাদা ফতুয়া কালো জিন্স পরে বের হয়েছি। হাতে একটা কালো ফিতার ক্যাসিনো ঘড়ি। হাতাগুলোতে ছোট করে 2টা ভাঁজ দিয়ে রেখেছি। ব্যাচেলর পয়েন্টে এসে দাঁড়িয়েছি বিকেল 4টায়। জায়গার নাম ব্যাচেলর পয়েন্ট হলেও এখানে শুধু ব্যাচেলরদের আড্ডা না, বিবাহিত অবিবাহিত সবারই এখানে আড্ডাবাজি চলে। আড্ডা মঞ্চের সামনে একটা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে লেকের দিকে তাকিয়ে আছি। রেলিংয়ের নিচ থেকে ধানমন্ডি লেক বয়ে চলে গেছে রবীন্দ্র সরোবরের দিকে। চিস্তিয়া প্যালেসের সামনে কয়েকটা ছেলে লেকের জলে লাফঝাপ করছে। চিস্তিয়া প্যালেসকে অনেকেই মন্দির গির্জা মনে করে থাকে। মূলত এটা একটা বাড়ি। বাড়ির মালিক শেরি খাজা সাহেব বিশ্বজুড়ে বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। ঘড়ির কাঁটা 4:30 ছুঁই করছে। আমি অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরে বলল, হ্যালো, আপনি কি চলে আসছেন? হ্যাঁ, আমি ব্যাচেলর পয়েন্টে বসে আছি। আমার আসতে 5 মিনিট সময় লাগবে। আপনি বসুন, আমি আসছি। 5 জন ছেলে মেয়ে বসে গিটার বাজাচ্ছে। 5 মিনিটের মধ্যে যখন অহনা এলো না, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গিটার বাজানো শুনছিলাম। শুনতে বেশ ভালো লাগছে। পথচারীরা উৎসুক চোখে তাদের দিকে তাকাচ্ছে, ব্যাপারটা তারাও উপভোগ করছে। অহনা 5 মিনিটের কথা বলে আসলো আধা ঘন্টা পরে। আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। মনে মনে নীল রঙের পাঞ্জাবি পরে না আসায় আফসোস করলাম, কারণ অহনা নীল রঙের শাড়ি পরে এসেছে। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, হাতে টিয়া খয়েরি কালার কয়েক জোড়া কাচের চুড়ি, কপালে পেস্ট কালার ছোট টিপ, গলায় সুন্দর একটা কাঠ খোদাই অলংকার। অহনাকে দেখাচ্ছে অপসরের মতো। অহনা দুঃখিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, সরি, আমার আসতে অনেক দেরি হয়ে গেল। মনে মনে বললাম, এরকম কারো জন্য সারা জীবনও অপেক্ষা করা যায়। তারপর আমি মুচকি হেসে বললাম, সমস্যা নেই, এখানে বসবেন নাকি রবীন্দ্র সরোবরের দিকে যাবেন? এখানেই বসি, ওই দিকটায় অনেক মানুষের ভিড় থাকে। তা ঠিক বলেছেন। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। 2 প্লেট ফুচকা অর্ডার করে অহনা এসে আমার পাশে এসে বসলো। এবার বলুন, আপনাকে কি সহযোগিতা করতে হবে? আমি এনভেলাপে করে কিছু ছবি নিয়ে এসেছি। অহনাকে এনভেলাপ দিয়ে বললাম, ছবিগুলো একটু দেখুন। অহনা ভুরু কুচকে বলল, আমি সব ছবি দেখতে চাচ্ছি না। না দেখলে তো ব্যাপারটা বুঝবেন না, ছবিগুলো একটু ভালো করে দেখুন। অহনা এনভেলাপ খুলে ছবির দিকে তাকিয়ে নাক ছিটকালো। আমি বললাম, ভালোভাবে লক্ষ্য করুন, একটা ছবিতেও মেয়ের মুখ বোঝা যাচ্ছে না, ব্লার এফেক্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাকে দেখুন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সে হয়তো তার চেহারা দেখাতে চাচ্ছে না, এটাই স্বাভাবিক। একজন নারী তার বস্তুহীন ছবি সবাইকে দেখিয়ে বেড়াতে পারে না। আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে কিঞ্চিত সমস্যাও আছে। সে প্রমাণস্বরূপ ছবিগুলো আমাদের বাসায় পাঠিয়েছে। তার মুখে যদি বোঝা না গেল, তাহলে এ থেকে কি প্রমাণ হয়? এরকম ছবি তো ইচ্ছা করলে আপনিও ফটোশপে বানিয়ে ফেলতে পারবেন। একটু কষ্ট করলে এর চেয়েও নিখুঁতভাবে পারবেন। আমার কথা শুনে অহনা বলল, কেউ যদি এরকমটা করেই থাকে তবে কেন করবে? বিয়ে ভেঙে তার লাভ কি? লাভ লসের বিষয়টা এখনো জানি না, তবে আছে একটা বিষয় যে কারণে
কেউ একজন চাচ্ছে না আপনার সাথে আমার বিয়ে হোক। ফুসকা হয়ে গেছে। অহনা গিয়ে ফুসকা নিয়ে এসে একটা প্লেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল। নিন, ফুচকা খান। আমি প্লেট হাতে নিতে নিতে বললাম, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের বাসায় যে কুরিয়ার করেছে সে আমাদের বাসাতেও কুরিয়ার করেছে, চিঠি পাঠিয়েছে। সে যেই ফোন নাম্বার দিয়েছে সেটাও ভুল। আমি আমার অফিসের কলিগ ফিরোজ ভাইকে দিয়ে খোঁজ নিয়েছি, এই নাম্বারে কোনো সিমই বিক্রি হয়নি। দ্বিতীয়ত, সে যে ঠিকানাটা চিঠিতে ব্যবহার করেছে সেই ঠিকানাটাও ভুল। তাহলে কে এরকম করছে? আমার ধারণা সে আপনার আমার দুজনের সম্পর্কেই অনেক খোঁজ খবর রাখে, দুজনের সম্পর্কে খুব ভালো জানে। না জানলে আমার নতুন বাড়ির ঠিকানা জানলো কি করে, আর আপনার সাথে সুমনের সম্পর্কে কথাই বা জানলো কি করে? আপনার কথাই হয়তো ঠিক হতে পারে যে এমন কাজ করছে সে আমাদের দুজনকেই খুব ভালোভাবেই চিনে জানে। বাসার এখন কি অবস্থা বলুন তো? বাসায় এখন এসব নিয়ে তেমন আলোচনা হচ্ছে না, বাবা একদম চুপচাপ আছেন। আমার বাবা বারবার আপনার বাবাকে ফোন করছে, কিন্তু তিনি তো বাবার ফোন ধরছে না। একবার ভাবুন তো, অনুষ্ঠানের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এমন সময় বাবা মা যদি এসব শুনলে তাহলে তাদের কি অবস্থা হবে? দুই পরিবারের কথাই ভাবুন। আপনি এখন আমাকে কি করতে বলছেন তাই বলুন। আপনি শুধু আমার সাথে থাকবেন আর বাসার ব্যাপারটা একটু সামলাবেন, আর আমি দেখছি কি করা যায়। আমরা ব্যাচেলর পয়েন্ট থেকে উঠলাম সন্ধ্যার আগে আগে। অহনা বলল, আমরা একই রাস্তা দিয়েই তো যাব, চলুন একসাথে যাই। আমার মনের কথাটাই অহনা বলে দিয়েছে। আমার বাড়ির পথ যদি পুরোপুরি উল্টো দিকেও হতো তারপরও আমি চাইতাম অহনার সাথে যেতে। এই উটকো ঝামেলার কারণেই কিছু বলতে মন সায় দিচ্ছে না। আজিমপুর কলোনি পর্যন্ত একটা রিক্সা ঠিক করে আমরা দুজন রিক্সায় উঠে পড়লাম। অহনা হুট করে বলল, আপনাকে ফতুয়াতে খুব সুন্দর লাগছে। অহনার কথাটা শুনে আমার কেমন যেন লজ্জা লাগলো। আমি মৃদু গলায় বললাম, আপনাকে অহনার মতো সুন্দর লাগছে। সেটা আবার কে? কোনো নায়িকা নাকি মডেল? আমি মুচকি হেসে বললাম, আমার পাশে যিনি বসে আছেন তিনি। অহনা শব্দ করে হেসে বলল, এটা কেমন কথা বলেন? আজিমপুর কলোনিতে রিক্সা দাঁড় করিয়ে আমি নেমে গেলাম। অহনা, আপনি তাহলে বাড়ি যান, আমি আমার এক ভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরবো। ঠিক আছে, ভালো থাকবেন, বাই। ওকে, সাবধানে যাবেন, আশা করি আবার দেখা হবে। অহনাকে বিদায় দিয়ে আমি ফিরোজ ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। কি ব্যাপার মোনেম ভাই, ভালো আছেন? এত বড় দুশ্চিন্তার মধ্যে কি ভালো থাকি বলেন? হ্যাঁ, দুশ্চিন্তাই বটে, কিন্তু কি করব বলেন? ঠিকানা আর মোবাইল নাম্বার দুটোই ভুয়া, তাহলে কি করে খোঁজ নিব বলেন? তা আপনি কি কোনো খোঁজ খবর পেয়েছেন? না, কোনো খোঁজ খবর এখনো পাইনি, তবে অহনার সাথে আমার কথা হয়েছে। তা অহনা কি বলল? এই ব্যাপারে অহনা আমাকে সাহায্য করতে চেয়েছে। তাহলে তো ভালোই হলো, দেখুন কত দূর কি করা যায়। ফিরোজ ভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। কাকা তো দুই ভাই বাসায় চলে এসেছে। তারা আগে থেকেই বলেছে আলপনা হলুদ মঞ্চ তারা সাজাবে। এরা দুজন যমজ ভাই, দুজন দেখতে অনেকটা একই রকম। হুট করে দেখলে কে কোনটা বোঝা যায় না। এদেরকে বিয়ে করার পর এদের বউ পড়বে মহাযন্ত্রণায়, কে কোনটা চট করে চিনতে পারবে না। দুজনের চেহারার মিলের কারণে চাচা তাদের নামও মিলিয়ে রেখেছেন, রিফাত শিফাত। বাসায় এসে নিজের ঘরে ঢুকতেই দুই ভাই এসে ঘরে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোরা কিছু বলবি? দুজন একসাথে বলল, ভাইয়া কিছু টাকা দাও তো। এই তোরা কিসের টাকা চাস? আশ্চর্য, শপিং করবো না? বাবার কাছ থেকে নিয়ে নে। কাকার কাছে চাইতে পারবো না, তুমি দাও, নইলে কাকার কাছ থেকে নিয়ে দাও। অবশেষে 2000 টাকা বের করে দিলাম। দুই ভাই আবার বলল, ভাইয়া এই টাকা দিয়ে কি হবে? একটা প্যান্টও তো পাওয়া যাবে না। অনেক দিয়ে ফেলেছি, এখন যা তো এখান থেকে। আরও দাও, এত কিপটামি করতেছো কেন? বিয়ে কি বারবার করবা? পকেট থেকে আবারও 1000 টাকা বের করে দিয়ে বললাম, আর নাই, এবার যা ভাগ। দুই ভাই আমার দিকে তাকিয়ে বলল, এই টাকা দিয়ে তো দুইজনের হবে না, একজন কিনবো আরেকজন কিনবো না, আরও 3000 টাকা দাও। আমি রাগ রাগ গলায় বললাম, বেয়াদব, যা তো, অনেক দিছি। আচ্ছা ঠিক আছে, আর সর্বোচ্চ 1000 টাকা দেব, হবে? ওরা দুজন মাথা চুলকে বলল, আচ্ছা ঠিক আছে দাও। আমি 1000 টাকা দেবার পর তারা দুজন দরজার সামনে গিয়ে হাসতে হাসতে বলল, আমরা আগে থেকে জানতাম টাকা নিয়ে তুমি ঝামেলা করবা, সেজন্য কাকা কাকির কাছ থেকে 6000 টাকা অগ্রিম নিয়ে নিছি। হা হা হা।
আমি গম্ভীর মুখে বললাম, দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া বলছি। দুজনকে ধরতে দরজা পর্যন্ত যাবার আগে তারা পগার পার হয়ে গেল। তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। রাতে খাবার টেবিলে বসে বাবা বললেন, কিরে, বেআই সাহেবের ফোনে ফোন ঢুকতেছে না কেন? বিকেল থেকে অনেকবার ট্রাই করছি, কিন্তু ফোন বন্ধই দেখাচ্ছে। আমার ধারণা তিনি বাবার ফোন নাম্বার ব্লক করে রেখেছেন। আমি বললাম, তোমার কাছে অহনার ফোন নাম্বার নাই? না, নেই। অহনার নাম্বারটা সেভ করে দে তো, আর খাওয়া দাওয়া শেষ করে ফোন ধরিয়ে দিস তো। আচ্ছা ঠিক আছে বাবা। খাওয়া দাওয়া শেষ করে বাবাকে ফোনে অহনাকে ধরিয়ে দিয়ে ঘরে ঢুকলাম। কিছুক্ষণ পর অহনা আমার কাছে ফোন করলো। আমি ফোন ধরে জিজ্ঞাসা করলাম, বাবার সাথে কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে। বাবা আপনাকে কি বলল? আমরা কেমন আছি না আছি আর বাবার সাথে কথা বলতে চাইলেন। আঙ্কেলের সাথে কথা বলিয়ে দিলেন? না, আমি একটা মিথ্যা কথা বলেছি। কেমন মিথ্যা কথা? আমি জানি বাবা আপনাদের উপরে ভীষণ রেগে আছে। বাবাকে দিলে বাবা রাগারাগি করবে, সেজন্য বলেছি বাবা গ্রামে আত্মীয় স্বজনদের দাওয়াত করতে গেছে। আপনি ভালো বাঁচান বাঁচিয়েছেন আমাকে। কথা হলে কি যে হতো ভাবতে পারছি না। আচ্ছা, কাউকে কি আপনার সন্দেহ হচ্ছে? এটাই তো সমস্যা, এখনো কাউকে সন্দেহ করতে পারছি না। আপনার কোনো বন্ধু এই কাজ করেনি তো? দেখুন অহনা, আমার বন্ধুদের এমন করার কথা না, তারপরেও তাদের সাথে আমি কথা বলেছি, তারা কেউ করেনি। আর তাছাড়া ওরা সুমনের ব্যাপারটা জানবে কি করে? সুমনের সম্পর্কে জানতে হলে আপনার সাথে তাদের পরিচয় থাকতে হবে। আচ্ছা, এর বিপরীতও তো হতে পারে। আমার পরিচিত না হলেও সুমনেরও তো পরিচিত হতে পারে। হ্যাঁ, তাও ঠিক বলেছেন, এটাও হতে পারে। আচ্ছা, আপনি একটা কাজ করুন না, আপনার বন্ধুদের ছবি আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিন, দেখি কাউকে চিনতে পারি কিনা। আমি ফোন রেখে বন্ধুদের ছবি অহনাকে ইনবক্স করলাম। এর মধ্যে দীপার কয়েকটা মেসেজ এসেছে। আমার ঝামেলার কি হলো না হলো এসব জানতে চেয়ে মেসেজ পাঠিয়েছে। আমি রিপ্লাই করলাম, সমস্যা এখনো চলছে। ছবি দেখা শেষ করে অহনা ফোন করে বলল, আমি কাউকেই তো চিনি না, আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার কেন যেন মনে হচ্ছে এসবের পেছনে সুমনের হাত আছে। কয়েকদিন আগেও চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। আমি অহনাকে বললাম, আপনি না বলেছিলেন তার সাথে আপনার মিউচুয়ালি ব্রেকআপ হয়েছে? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু আমার পক্ষ থেকে ব্রেকআপের কারণ ছিল, যদিও আমি সেটা প্রকাশ করিনি। কারণটা কি জানতে পারি? সুমন আমাকে দীর্ঘদিন ওর বেড পার্টনার বানানোর চেষ্টা করেছে। ওকে সন্দেহ করার আরেকটা কারণ হচ্ছে, ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল ও প্রায় বলতো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে সারা জীবন চালিয়ে মারবো। কোনোভাবেই সুমনই এসব করছে না তো? আমি বুঝতে পারছি না। আমি কি সুমনকে কিছু জিজ্ঞাসা করব নাকি? আমার মনে হয় না, জিজ্ঞাসা করে কোনো লাভ হবে। সেরকম করে থাকলে কখনোই স্বীকার করবে না। এখন তাহলে কি করা যায়? আমি ভাবছি আপনিও ভাবুন। বিয়ের আছে 6 দিন, 2-3 দিনের মধ্যে পারিবারিকভাবে আপনাদের বাড়ির সাথে আমাদের বাড়ির যোগাযোগ হবে। এর আগেই তাকে খুঁজে বের করতে হবে। দেখছি কি করা যায়। অহনার সাথে কথা বলে মনিরের চায়ের দোকানে গেলাম। বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে। চায়ের দোকানের পাশে একটা ক্যারাম বোর্ড আছে। 4 জন ক্যারাম খেলছে, বাকিরা চা সিগারেট খাচ্ছে। সবাইকে ডেকে পুরো ঘটনা খুলে বললাম। বন্ধুদের মধ্যে ফয়সাল বলল, দোস্ত, আমার মনে হয় থানায় অভিযোগ দিলে ভালো হতো। আবার সুজন বলল, দোস্ত, আমার মন বলছে কি, তোর আর অহনার পরিচিত কেউই ফাজলামো করছে। রাত প্রায় 1টা পর্যন্ত মনিরের চায়ের দোকানে বসে থেকে বাড়ি ফিরলাম। বারান্দায় বসে একটা পর একটা সিগারেট ধরাচ্ছি আর ভাবছি, এ যাবৎকাল যত মানুষের সাথে পরিচয় হয়েছে সবার কথা ভাবছি। এমন কাউকে খুঁজে পাচ্ছি না যে এরকম উদ্ভব কর্মকাণ্ড করতে পারে। ঘটনাটা এমন হতে পারে, কেউ অহনাকে প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে, ক্ষোভে এসব করছে। কিন্তু কে সে? সুমন নাকি অন্য কেউ? সুমনের ব্যাপারে সকালে খোঁজ খবর নিব ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে বাবা ঘুম থেকে ডেকে তুলে বললেন, মুনেম, তোর অফিসের সবাইকে কার্ড দিয়েছিস? আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, না বাবা, এখনো দেওয়া হয়নি। এখনো দেশ নাই কেন? এত দেরি করলে চলে? সবারই তো ব্যস্ততা থাকে। মুখ হাত ধুয়ে নাস্তা করে অফিসে গিয়ে কার্ড দিয়ে আয়। বাবা ঘর থেকে বের হবার পর হাত মুখ ধুয়ে কাপড় বদলে নাস্তা করে কার্ড নিয়ে বাসা থেকে বের হলাম। রাস্তায় গাড়িতে বসে অহনাকে ফোন দিলাম। অহনা ফোন রিসিভ করলো। হ্যালো সুমন, এই সময় ফোন করলেন কেন? অহনা, আপনি সুমনের ফোন নাম্বার আর ফেসবুক আইডিটা দেন তো। ও আচ্ছা, এখনই দিচ্ছি।
আমি সুমনের ফোন নাম্বার, ফেসবুক আইডি নিয়ে অফিসে গেলাম। অফিসের সবাইকে কার্ড দিয়ে রাকিবকে বললাম, 1 কাপ কফি খাওয়াবে রাকিব? রাকিব হাসি মুখে বলল, ভাইয়া বসেন, নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে রাকিব কফি বানিয়ে নিয়ে এলো। কফির কাপ শেষ করে আমি অফিস থেকে বের হয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে সুমনের নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোন ধরলো তার স্ত্রী প্রিয়া। হ্যালো, কে বলছেন? আমি মুনিম। আমি সুমনের সাথে একটু কথা বলতে চাই। কিন্তু আপনি কে? আমি প্রিয়া, সুমনের স্ত্রী। কিন্তু সুমন তো কথা বলতে পারবে না। সুমন খুব অসুস্থ। ও এখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা কোন হাসপাতালে? একটু ঠিকানা বলবেন? আমি সুমনের সাথে দেখা করতে চাই। ওর সাথে দেখা করা আমার খুব জরুরি। আমি সুমনের স্ত্রী প্রিয়ার কাছ থেকে ঠিকানা নিলাম। প্রিয়া জানালো, সুমন বিআরবি হাসপাতালে 1024 নম্বর কেবিনে ভর্তি আছে। সে অসুস্থ। আমি ওভার নিয়ে সোজা বিআরবি হাসপাতালে চলে গেলাম। সুমন বেডে শুয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ অসুস্থ। অহনা যেই সুমনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়েছে, তার সাথে এই সুমনের কোনো মিল নেই। ফেসবুকে যেই সুমনকে দেখছি, সে দেখতে উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য বেশ ভালো। তাকে আমার প্রাণবন্ত একজন মানুষ বলে মনে হয়েছে। এখন যাকে দেখছি তাকে দেখতে কষ্ট হচ্ছে। মুখটা হাঁ করে সে শ্বাস নিচ্ছে। শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি সুমনের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞাসা করলাম, সুমনের কি অসুখ হয়েছে? ডাক্তার কি বলেছে? প্রিয়া বলল, মাসখানেক আগে সুমনের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। কেমো নিতে ঢাকায় এসেছি, কিন্তু কেমো নেবার আগে ডাক্তাররা জানিয়েছে সুমনের লিভার পুরোপুরি অকেজো হয়ে গেছে। তাদের করার মতো কিচ্ছু নেই। শুধু দুঃখ প্রকাশ ছাড়া সুমনের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি হাসপাতাল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পান্থকুঞ্জ পার্কে গিয়ে বসলাম। সুমনকে দেখার পর থেকে মনটা ভার হয়ে আছে। কয়দিনের মধ্যে কি অবস্থা হয়েছে মানুষটার। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরে বলল, হ্যালো মুনিম, সুমনের সাথে আপনার কথা হলো? আমি বললাম, আমি সুমনের স্ত্রী প্রিয়ার সাথে কথা বলেছি, সুমনের সাথে দেখা করেছি, তবে সুমন কথা বলার মতো অবস্থায় নেই। সময় হলে আপনি বিআরবি হাসপাতালে 1024 নম্বর কেবিনে গিয়ে সুমনকে একবার দেখে আসুন। সম্ভবত সে আর বাঁচবে না। আমার কথা শুনে অহনা খুব আশ্চর্য হয়ে বলল, হোয়াট? আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, সুমনের ব্লাড ক্যান্সার হয়েছে। কথাটা বলেই আমি ফোন রেখে দিলাম। দীপা মেসেজ পাঠিয়েছে, লিখছে, কি অবস্থা ভাইয়া? আমি মেসেজের রিপ্লাই না দিয়ে দীপাকে ফোন দিলাম। দীপা ফোন ধরে জিজ্ঞাসা করলো, হ্যালো, কেমন আছেন ভাইয়া? এই তো আপু, ভালো। আপনি ভালো আছেন তো? খুব ভালো। কি করছেন ভাইয়া? দুপুরের খাবার খেয়েছেন? এই বসে আছি, খাওয়া দাওয়া এখনো হয়নি। মনটা বেশি ভালো না, তাই খেতে ইচ্ছে করছে না। ওমা, দুপুর 2:30 বেজে গেছে, এখনো খাননি? কি হয়েছে ভাইয়া? অহনার ব্যাপারটা নিয়ে মন খারাপ? আমি কিছু বললাম না। দীপা আবারও বলল, গতকাল অহনার সাথে সামনাসামনি কথা বললেন, কিছু ঠিক হয়নি? আমি বললাম, না, কিছু ঠিক হয়নি। ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ দীপা আপু, বলেন। কথাটা আসলে বলা ঠিক হবে কিনা জানি না, তারপরেও বলছি। দেখুন ভাইয়া, অহনা আমার সব থেকে ভালো বন্ধু, কিন্তু ওর এই ব্যাপারটা আমার ভালো লাগছে না। এইসব না বোঝার কি আছে? আমি কত করে বললাম, দেখ ছবিগুলো তো ফেকও হতে পারে। আর আপনিও পড়ে আছেন অহনার পিছে। পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব? একবার ভেবে দেখুন তো, যে আপনাকে এই সামান্য ব্যাপারে সন্দেহ করছে, তাকে নিয়ে সারা জীবন সংসার করবেন কি করে? আমি বললাম, দীপা আপু, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। এমন সময় বিয়েটা না হলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? তা তো ঠিক বলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, বিয়ের চেয়ে বড় ব্যাপার আমার চরিত্র নিয়ে যেই প্রশ্নটা উঠেছে, আমি তো তা থেকে মুক্তি পেতে চাই। তাহলে এখন কি করতে চান? যে এসব ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজে বের করব। ব্যাপারটা তো সহজ হবে বলে মনে হচ্ছে না। যে এইসব করেছে সে তো নিজেকে লুকিয়ে রাখছে। সে নিজেকে প্রকাশ না করলে কিভাবে খুঁজে বের করবেন? মনে করুন আমি করেছি, আমি কি আপনাকে বলবো যে আমি করছি? আমি হেসে দিয়ে বললাম, আপনি যদি এমন কাজ করতেন তাহলে
অহনাই আপনাকে ধরে ফেলতো। তা ঠিক বলছেন ভাইয়া, খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। আচ্ছা ভাইয়া, তাহলে ফোন রাখছি। আমি ফোন রেখে দিয়ে পার্ক থেকে উঠে শাহবাগ পর্যন্ত হেঁটে এসে একটা রিক্সা নিলাম। খানিক সময় পর রাকিবের ফোন এলো। আমি ফোন ধরলাম। রাকিব তাড়াহুড়া করে বলল, ভাইয়া আপনার সাথে আমার খুব জরুরি দেখা করা প্রয়োজন। কেন রাকিব, কিছু বলবে? বলো। হ্যাঁ ভাইয়া, কিছু বলবো। ফোনে বলা যাবে না, ডিউটিতে তো ফোনে কথা বলা নিষেধ। একটু পর পর স্যাররা ডাকেন, তাছাড়া কথাগুলো সামনাসামনি বলতে হবে। আচ্ছা, আমি বসকে ফোন করে ব্যবস্থা করছি। তুমি আমার বাসায় চলে এসো। আমার বাসা চেনো তো? না ভাইয়া, বাসা তো চিনি না। আচ্ছা, ধূপখোলা মাঠে এসে আমাকে একটা ফোন দিও, আমি বলে দেব। রাকিবের সাথে কথা বলা শেষ করে বসকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোনেম, বলো কি বলবে? বস, রাকিবের সাথে একটু জরুরি দরকার ছিল। ওকে কি আজ একটু আগেই ছুটি দিতে পারবেন? কিন্তু বস বললেন, রাকিবকে তো এ সময় ছুটি দেওয়া সম্ভব হবে না, কারণ অফিসে কয়েকজন গেস্ট আসবে। রাকিবকে গিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। গেস্ট নিয়ে আসার পর রাকিবকে ছাড়তে পারবো। ঠিক আছে বস, তাহলে ফোন রাখছি। এখন বাজে 3:15। সন্ধ্যার আগে রাকিবের সাথে দেখা হবে না মনে হচ্ছে না। বাড়ি ফিরে গোসল করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ হবার পর বাবা বললেন, মুনিম, আগামীকাল অহনাদের বাড়িতে কাকে কাকে পাঠানো যায় রে? আমি বললাম, কেন বাবা? বাবা কপাল কুঁচকে বললেন, ওমা, শাড়ি গয়নাগাটি পাঠাতে হবে না? ও হ্যাঁ, কখন পাঠাবে? বিকেলের দিকে গেলে ভালো হয় না? বিকেলের দিকে রোদটা কম থাকে, বিকেলে পাঠানোই ভালো হবে। তোর মা যাক, সাথে আর কে কে যাবে? আমি বাবাকে বললাম, রিফাত সিফাতকে পাঠিয়ে দাও, কাকা গেলে ভালো হয়। আর তুমি যাবে না? আমি যাব না রে। তাহলে ছোট খালা আর কাকাকে ফোন করে বলে দাও চলে আসতে। খালাকে বলো সেতুদেরকেও যেন নিয়ে আসে। কালকে কি তুই ফিরে আছিস তো? কেন বাবা? ফিরে থাকলে তোকে নিয়ে বের হতাম। বারবার গাড়ি ভাড়া করতে আর ভালো লাগে না রে। নিজেদের একটা গাড়ি দরকার, একটা প্রাইভেট কার কিনে ফেলে, কি বলিস? গাড়ি কেনার কথা শুনে খুশি হবার কথা ছিল, খুশি হতে পারলাম না। গাড়ি কিনতে গেলে অনেকগুলো সময় নষ্ট হবে, আমার হাতে সময় কম। আমি হাসি হাসি মুখে বললাম, তাহলে এতদিনে বুঝলে আমাদের একটা গাড়ি দরকার? বাবা বললেন, যাবি নাকি তাই বল। বাবা আমি কাল সকালে জানাই, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, জানাস। বিকেলবেলা ছাদে গিয়ে বসলাম। গায়ে হলুদের স্টেজ বানানো হয়েছে, প্যান্ডেলের জন্য বাঁশ লাগানো হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে। আমার ক্ষীণ সন্দেহ হচ্ছে শেষ পর্যন্ত এসব টিকবে তো। সন্ধ্যার আগে আগে অহনা ফোন করে কান্নাকাটি শুরু করে দিল। সে গিয়ে সুমনকে দেখে এসেছে। অহনাদের বাড়ি স্কাটন রোডে। স্কাটন রোড থেকে বিআরবি হাসপাতাল পায়ে হাঁটা 15 মিনিটের পথ। অহনা কাঁদো কাঁদো গলায় বলল, কি অবস্থা হয়েছে মানুষটার? শরীরে কয়েকটা হাড্ডি ছাড়া মাংস নেই বললেই চলে, দেখে মনে হচ্ছে দম চাপে চাপে ভাব। আমি বললাম, আপনার সাথে কি কথা হয়েছে? আমি যখন গিয়েছিলাম সুমন তখন ঘুমিয়েছিল। অহনা কেঁদে কেঁদে বলল, হ্যাঁ, কথা হয়েছে। আমি যাবার কিছুক্ষণ আগে ও ঘুম থেকে জেগেছে, আমাকে দেখে কেঁদে দিয়েছে। পাশে বসে হাত ধরে অনেকক্ষণ কেঁদেছে। আমি কিছু বলতে পারলাম না। এরকম পরিস্থিতিতে মানুষকে আমি সান্ত্বনা দেবার মতো কোনো ভাষাই খুঁজে পাই না। অহনার সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে রাকিবকে ফোন করলাম। হ্যালো রাকিব, কি খবর? ভাইয়া, আমি এইমাত্র অফিস থেকে বের হলাম। রাকিব মাত্র অফিস থেকে বের হয়েছে, আসতে কম করে হলেও আরো ঘন্টাখানেক সময় লাগবে। ফোন রেখে একটা সিগারেট ধরালাম। ছাদের এক কোণে বসে গত কয়েকদিনের কথা ভাবছি। হুট করে একটা চিঠি আসলো, তারপর আসলো কুরিয়ার। অহনাদের বাড়িতেও কুরিয়ার করা হলো। যে কুরিয়ার করেছে সে তার নাম ঠিকানা ভুল দিচ্ছে। আমাদের বাড়ির ঠিকানা জানে, আবার অহনাদের বাড়ির ঠিকানাও সে জানে। সুমনের সাথে অহনার সম্পর্কে কথা তো অহনার পরিচিত কেউ ছাড়া জানার কথা না। তাহলে মানুষটা দীপানা তো। আমি সিগারেট সরে ফেলে দিয়ে অহনাকে ফোন করলাম। অহনা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমি শান্ত গলায় বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। আপনার মানসিক অবস্থা ভালো নেই, বুঝতে পারছি না বলবো নাকি বলবো না। অহনা মৃদুস্বরে বলল, বলুন, আমি ঠিক আছি। আমার কেন জানি মনে হচ্ছে চিঠি কোরিয়ারের ব্যাপারগুলো দীপা করছে। অহনার সাথে সাথে বলল, আপনি কি পাগল হয়েছেন? দীপা এসব করবে কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আপনি জানেন না? সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আপনি একটু ভেবে দেখুন, যে এসব করছে সে যেমন আপনার বাড়ির ঠিকানা জানে,
তেমনি আমার বাড়ির ঠিকানাও জানে। বেশ কিছুদিন আগে আমরা বাড়ি বদলিয়েছি। বন্ধুরা ছাড়া বাড়ির ঠিকানা তেমন কেউ জানে না। আমার বন্ধুরা এমন করবে বলে আমি বিশ্বাস করি না। তাছাড়া দেখুন, আমার বন্ধুদের সুমনের সাথে আপনার সম্পর্কের কথা জানার কথা না। আমার সন্দেহ হচ্ছে যে এসব করছে সে আপনার খুব কাছের মানুষ। দীপা আপনার বেস্ট ফ্রেন্ড, সে আপনার সম্পর্কে কম বেশি জানার কথা। আপনি দীপার কথা বলছেন তো? দীপাকে সন্দেহ করার আরো কোনো কারণ আছে? গতকাল আপনার সাথে দীপার আমার দেখা হবার ব্যাপারে কোনো কথা হয়েছে? না তো, এমন কোনো কথা হয়নি। তাহলে দীপা জানলো কি করে আপনার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে? ও আপনাকে এরকম কিছু বলেছে? আর কি বলেছে? দুপুরে আপনার সাথে কথা বলার পর তার সাথে আমার কথা হয়েছে, তখন বলেছে। আর তেমন কিছু বলেনি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার ফোন নাম্বার সে পেয়েছে কোথায়? আপনার কাছ থেকে নিয়েছে? না তো। আশ্চর্য, তাহলে আমার ফোন নাম্বার সে পেল কোত্থেকে? আপনি জিজ্ঞাসা করেননি? না, আমি যেদিন প্রথম দীপাকে ফোন করি সে ফোন ধরেই জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? সে বলল, চিনব না কেন? তার সাথে আগে আমার কখনো কথা হয়নি, আমি কখনো তাকে ফোন নম্বর দেইনি, তাহলে চিনবে কি করে? ঘটনাটা তখন আমার মাথায় আসেনি। আপনি আমাকে কনফিউজ করে দিলেন। দীপা কেন এরকম করবে? রাকিব ফোন দিচ্ছে। অহনাকে পরে ফোন করব বলে রাকিবের ফোন ধরলাম। রাকিব ধূপখোলা মাঠে এসে দাঁড়িয়ে আছে। আমি ছাদ থেকে নেমে মাঠের দিকে চলে গেলাম। রাকিবকে নিয়ে 2 কাপ চা খেয়ে মাঠে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরিয়ে রাকিবকে বললাম, রাকিব, কি যেন বলতে চাইছিলে? রাকিব বিব্রত গলায় বলল, ভাইয়া, আমি একটা অপরাধ করে ফেলেছি। কেমন অপরাধ? আমি আপনাকে না জানিয়ে আপনার একজন ফেসবুক ফ্রেন্ডকে রিকোয়েস্ট দিয়েছি। এখানে অপরাধ কি আছে রাকিব? তারপরেও আপনার পারমিশন নেওয়া দরকার ছিল। এটাই কি তোমার গুরুত্বপূর্ণ কথা? না ভাইয়া, কথাটা ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, বলে ফেলো। ভাইয়া, আপনি কি দীপালি চৌধুরীকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন? কি হয়েছে বলো তো? রাকিব ফোন বের করে চ্যাট বক্স ওপেন করে দিয়ে বলল, ভাইয়া পরে দেখুন। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রাকিবের সাথে দীপার গত প্রায় 1 মাসের কথোপকথন। 7 জুন থেকে 30 জুন পর্যন্ত আমি পুরো মাসের কথোপকথন পড়ে দেখেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হয়েছিল তা হচ্ছে 16 জুন 2019, 25 জুন 2019 আর 30 জুন 2019 ইং। 16 জুন দীপা রাকিবকে বলেছিল, রাকিব, আজ আমার মনটা খুব খারাপ। কেন আপু, আমাকে বলা যাবে কি হয়েছে? তুই জেনে কি করবি? রাকিব তার উত্তরে বলেছিল, আপু, আমার আপনার মতো একজন বোন ছিল। সে আমি ছোট থাকতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে আপু বলে ডাকি। আপনার মন খারাপ থাকলে আমারও খারাপ লাগে। কে বলেছে তোর বোন নাই? আমিই তো তোর বোন। এখন থেকে আমাকে আপু বলে ডাকবি। আপু, তোমার মন খারাপ কেন বলবে না? কিছু ভালো লাগে না রে। যাকেই আমি চাই সেই আমার জীবন থেকে হারিয়ে যায়। আচ্ছা, এখন তুই ঘুমিয়ে পড়, পরে কথা হবে। সেদিন এ পর্যন্তই ওদের সাথে কথা বিনিময় হয়েছিল। তারপর 25 জুন রাতে তাদের মধ্যে আবারও কথা হয়। সেদিন প্রথমেই রাকিব দীপাকে বলে, আপু, তোমার মন সবসময় এত খারাপ থাকে কেন? সেদিন কিন্তু বলতে চেয়েও বলনি, আজ কিন্তু বলতেই হবে। রাকিব, তোকে একজনের ছবি পাঠাচ্ছি, তুই কম্পেয়ার করে আমাকে সত্যি সত্যি জানাবি কে বেশি সুন্দর, সে নাকি আমি। একদম মিথ্যা বলবি না। দীপা রাকিবের কাছে অহনার ছবি পাঠিয়েছিল। অহনার ছবি দেখে রাকিব বলল, তুমি বেশি সুন্দর আপু, এতে কোনো সন্দেহ নাই। মিথ্যা বলছিস না তো? না আপু, বোনকে কি কেউ মিথ্যা বলতে পারে? আচ্ছা বাবা, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এরপর 30 জুন আবারও দীপা রাকিবকে ফোন বলে, রাকিব, আজ আমার মনটা খুব ভালো, আজ আমি খুব খুশি। এ তো খুশি কেন আপু? সেদিন তোকে একটা মেয়ের ছবি দিছিলাম না, ওর বিয়ে ভেঙে গেছে। এতে তুমি এত খুশি কেন আপু? ওই মেয়েটির যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে তো আমি ভালোবাসি, ওর বিয়ে হবে আমার সাথে। বিয়ে ভাঙলো কেন? কে ভেঙেছে, ছেলেপক্ষ? না রে, আমি ভেঙে দিছি। তাহলে তো খুব ভালো হয়েছে, কিন্তু কিভাবে ভাঙলো? তোকে পরে সব বলবো। রাকিবের সাথে দীপার কথাবার্তা এই পর্যন্তই। আমি রাকিবকে জিজ্ঞাসা করলাম, তুমি কি শেষ পর্যন্ত অহনাকে চিনতে পেরেছ? জি ভাইয়া, চিনতে পেরেছি। কিন্তু কিভাবে চিনলে? তখন রাকিব বলল, আজ দুপুরে ফিরোজ স্যার সবাইকে ভাবির ছবি দেখাচ্ছিলেন, সেখান থেকে দেখেছি। ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি কি জানো
তুমি আমার কত বড় একটা উপকার করেছ। কেমন করে ভাইয়া? রাকিব কদিন আগে অহনাদের বাসায় একজন কুরিয়ার করে আমার অশ্লীল ছবি পাঠিয়ে দিয়ে বিয়ে ভেঙেছিল। ছবিগুলো ফেক। আমি এই কয়দিন অনেক চিন্তা করেও কি এমন কাজ করলো ধরতে পারছিলাম না। আজ সন্ধ্যা থেকে দীপাকে সন্দেহ করছি, কিন্তু প্রমাণ পাচ্ছিলাম না। তুমি আজকে রাতে আমাদের বাসায় থাকো, কাল সকালে তোমাকে নিয়ে তোমার ভাবিদের বাসায় যাব। তোমার আপুর কর্মকাণ্ড ফ্রাশ করে দেব। তোমার কোনো সমস্যা নেই তো? ভাইয়া কি যে বলেন! রাতে রাকিবকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে অহনাকে ফোন করে বললাম সব প্রমাণ পাওয়া গেছে। দীপাকে সেজন্য সকাল 10টার দিকে তাদের বাসায় আসতে বলে। অহনা বলল, কোত্থেকে প্রমাণ পেলে? সরি, কোত্থেকে প্রমাণ পেলেন? কাল সকালে বলবো। আর হ্যাঁ, দীপাকে কিন্তু এসব ব্যাপারে কিছু বলো না। সরি বলবেন না, সে যেন সবকিছু জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোন রাখছি। সকালে ঘুম থেকে ডেকে তুলে বাবা বললেন, মুনিম, তুই কি ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ বাবা, এই তো এখনই উঠলাম। আজকে যাবি আমার সাথে? আমি বললাম, বাবা আজকে একটা কাজ আছে, কাল যাই। আচ্ছা, কাল তাহলে মিস করিস না, এখন উঠ। সকাল 9:30টায় রাকিবকে নিয়ে অহনাদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতে অহনার দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখলাম অহনার বাবা সোফায় বসে আছে। আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অহনার বাবা জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করে ভালো থাকি, তুমি কি আমাদের ভালো রেখেছো বলো? আমি কিছু বলে ওঠার আগেই অহনা বলল, বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো। তারপর আমরা আরেক পাশের সোফায় গিয়ে বসলাম। অহনার বাবা আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করছে। মনে হচ্ছে আমাকে তিনি চিবিয়ে খেয়ে ফেলতে পারলে শান্তি পান। আমি রাকিবের ফোনটা নিয়ে অহনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, অহনা, রাকিবের ফোনের এই মেসেজগুলো পড়ে দেখুন। আমার হাত থেকে ফোনটা নিয়ে অহনা রাকিবের ফোনে দীপার মেসেজ পড়ছে। আমি আর রাকিব মাথা নিচু করে বসে আছি। দীপা আসলো 10:15টার দিকে। বসার ঘরে ঢুকতে গিয়েই রাকিবকে দেখে তার হাসি হাসি মুখটা চুপসে গেল। হবু শ্বশুরমশাই দীপাকে বললেন, আসো মা, আসো, তুমি আমার পাশে এসে বসো। দীপা শ্বশুরমশাইয়ের পাশের সোফায় গিয়ে বসলো। আমি আনন্দিত গলায় বললাম, মিস দীপা, ঘটনাটা কি আপনি বলবেন নাকি রাকিব দেখাবে? দীপা মাথা নিচু করে বসে রইল। শ্বশুরমশাই বললেন, ঘটনাটা কি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা একবার মাথা উঁচু করে কিছু বলতে গিয়েও আবারও মাথা নিচু করে ফেলল। আমি বললাম, বাবা, আপনি যে ছবিগুলোর কারণে আমাকে লম্পট বলেছিলেন সেই ছবিগুলো ছিল ফেক। ছবিগুলো বানিয়েছিলেন তিনি। আমি আঙ্গুলের ইশারা করে দীপাকে দেখিয়ে কথাগুলো বলছিলাম। আমার কথা শেষ হতে না হতেই অহনা বলল, দীপা, তোকে আমি এত বিশ্বাস করতাম আর তুই এমন কাজ করলি? ছি দীপা, ছি। শ্বশুরমশাইয়ের কিছুই বোধগম্য হচ্ছে না। তিনি বিরক্ত মুখে অহনাকে বললেন, ওখানে কি হচ্ছে এসব? তোরা কিছু বলছিস না কেন? অহনা বাবাকে বলল, বাবা, তোমাকে আমি পরে সব বুঝিয়ে বলবো, এখন শুধু চুপ করে দেখে যাও। দীপা কোনো কথা বলছে না। অহনা আবারও বলল, তুই এসব কেন করলি? তোর যদি ওকে এতই পছন্দ ছিল তাহলে আমাকে একটাবার বলতে পারলি না? আমার সাথে তুই এমনটা কেন করলি? বল দীপা, বল, চুপ করে থাকিস না। দীপা সোফা থেকে উঠে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজ আমি করেছি, বেশ করেছি। কথাটা বলেই দীপা দরজা দিয়ে বের হয়ে দ্রুত চলে গেল। দীপা চলে যাওয়ার পর অহনা তার বাবাকে সবকিছু বুঝিয়ে বলল। সব কথা শুনে অহনার বাবা আমাকে বলল, বাবা মুনিম, আমি না জেনে না শুনে তোমার মনে অনেক আঘাত দিয়েছি, তুমি কিছু মনে করো না। না বাবা, আমি কিছু মনে করিনি। তবে আমি যে নির্দোষ তা প্রমাণ করতে পেরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। অহনাদের বাসা থেকে বেরিয়ে রাকিবকে বিদায় দিয়ে আমি চলে গেলাম আমার বাড়িতে। বাবা এসবের কিছু জানতো না বলে বাবাকে জানানোর প্রয়োজন মনে করলাম না। মা কিছুটা জানতো, তাই মাকে সমস্ত ঘটনা খুলে বললাম। মা বলল, এত ঘটনা ঘটে গেছে? যাক বাবা, এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই বাঁচি। পরের দিন বাবার সাথে গিয়ে নতুন গাড়ি কিনে আনলাম। যথাসময়ে মহা ধুমধামে আমাদের বিয়ে হয়ে গেল। আমাদের বিয়ের মাসখানেক পরের কথা। রাতে অহনাকে নিয়ে লং ড্রাইভ বের হয়েছি। বগুড়া যাব ঠিক করেছি। বগুড়ায় 2 দিন থেকে ঘুরে ফিরে বাড়ি ফিরবো। সিরাজগঞ্জ পেরিয়ে অহনাকে বললাম, অহনা, দীপা মেয়েটার খবর কি? অহনা চট করে বলল, ওর খবর আমি জানবো কি করে? মেয়েটার মাথায় কিন্তু বুদ্ধি আছে। অহনা কোনো কথা বলল না। আমি আবারও বললাম, অহনা,
যদি শেষ পর্যন্ত দীপার কর্মকাণ্ড ধরা না পড়তো তাহলে কি হতো বলো তো? অহনা ঘুম ঘুম গলায় বলল। কি আর হতো? তোমার সাথে আমার বিয়েটা হতো না। আরো একটা ঘটনা ঘটতো। কি ঘটতো? আমি গলায় রশি দিয়ে মরতাম। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, সত্য কথা বললাম। এমন সুন্দরী বউ পেয়ে হাতছাড়া হয়ে গেলে মরা ছাড়া কি উপায় আছে? খুব তো পটানোর চেষ্টায় আছো দেখছি। বিয়ের আগে তো প্রেম করতে পারলাম না, এখন একটু চেষ্টা করলে ক্ষতি কি? অহনা হাই তুলতে তুলতে বলল। ঢং না? বুঝি বুঝি। আমি